আজকের পর্বে নবম শ্রেণীর পাঠ্য স্বামী বিবেকানন্দের লেখা চিঠি গদ্যটির যে বাকি টেক্সট পোর্শন আমরা প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা বাকি রেখেছিলাম সেটা আজকে আমরা দেখব। ছোট বড় কি প্রশ্ন রয়েছে একদম টেক্সটের লাইন ধরে বুঝে নেব কোথায় কি এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসতে পারে। দেখো, আজকে আমরা টেক্সট পোর্শন এই অংশ থেকে টেক্সট ধরে পড়ব এবং ছোট বড় কি প্রশ্ন রয়েছে বুঝে নেব। এর আগে আমরা যতটা পড়েছিলাম সেখানে মূলত দেখেছিলাম যে স্বামী বিবেকানন্দ চিঠি লিখছেন মিস নোবেলকে উদ্দেশ্য করে। তিনি মিস্টার স্টাডির কাছ থেকে জানতে পেরেছেন যে মিস নোবেল ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজে সংযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই স্বামী বিবেকানন্দ মনে করেছেন যে মিস নোবেলকে পূর্বে থেকে ভারতবর্ষে এসে কাজ করতে গেলে কোন কোন বিপত্তি বা কোন কোন বিঘ্নের সম্মুখীন হতে পারেন সেগুলো অবগত করানো দরকার। তাই তিনি এই চিঠি লিখছেন এবং ঠিক এই আগের পোর্শন পর্যন্ত আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে কি কি বিঘ্নের সম্মুখীন হবেন সেই বিষয় নিয়ে আমরা একটা বড় প্রশ্ন পেয়েছিলাম। আজকে দেখো, আমরা যে অংশটা পড়ব খুবই সামান্যই টেক্সটার আকৃতি। তা এখানে আমরা দেখব যে মিস নোবেল ভারতবর্ষে এসে যখন কাজ করবেন তার সেই কাজ করতে গিয়ে যে সবসময় তিনি সফল হবে তা নয়, কিন্তু যখনই তিনি ব্যর্থতার সম্মুখীন হন বা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হন না কেন, স্বামী বিবেকানন্দকে যে তিনি সাহায্যের জন্য পাশে পাবেন এই আশ্বাসটা তিনি দিচ্ছেন। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় তিনি জানাচ্ছেন যে মিস মুলার সম্পর্কে একটা পরিচিতি দিচ্ছেন। মিস মুলার কীরকম ধরনের মহিলা সেই সম্পর্কে একটা অবগতি আগে থেকে করিয়ে রাখছেন স্বামী বিবেকানন্দ। এরপর দেখা যাবে যে ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে মিস নোবেল কোন ভূমিকায় থাকবেন। তিনি অন্যের নেতৃত্বাধীনে কাজ করবেন না নিজের নেতৃত্ব স্থানীয় হয়ে উঠবেন, সেটা তিনি তাকে পরামর্শ দিয়েছেন। আর ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজ করতে গিয়ে তিনি কাদের পাশে পেতে পারেন এই বিষয়ে অবগত করিয়েছেন। আর দেখা যাবে যে আমেরিকা থেকে যখন ভারতবর্ষে আসছেন সেই যাত্রা পথে তিনি কার সঙ্গে এলে তার সুবিধা হবে বা তার যাত্রাপথটা আরামদায়ক হবে, স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, সে বিষয়েও তিনি পত্রতে মিস নোবেলকে অবগত করাচ্ছেন। তাহলে চলো আমরা টেক্সট পোর্শনটা পড়ে দেখি। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। দেখো, এইটা একটা লাইন যেখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। আজকে তোমাদের আমি শেষে প্রশ্নগুলো দিয়ে দেব। তা দেখো, টেক্সট পোর্শনে যে আমরা কোশ্চেন দিলে সেই কোশ্চেনগুলোই তৈরি করে ফেলবো আর অন্য কোনো প্রশ্ন উত্তর আমাদের জানতে হবে না তা কিন্তু নয়। টেক্সট পোর্শনে আমরা দেখব যে কোনো লাইন ধরেই প্রশ্ন হতে পারে। পড়ার সময় আমাদেরকে একটু লক্ষ্য রেখে পড়তে হবে। তাহলে দেখো, এইখানে আমরা লাইন ছেড়ে গেছি, আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তাহলে প্রশ্ন হতেই পারে কে কাকে আমরণ পাশে পেতে পারেন বলে জানিয়েছেন বা কোন কর্মে এখানে পাশে থাকার কথা বক্তা ব্যক্ত করছেন। তাহলে ভারতবর্ষের সংস্কারমূলক কাজের জন্য যে মিস নোবেল ভারতবর্ষে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই উদ্দেশ্যেই এখানে স্বামী বিবেকানন্দ চিঠি লিখে মিস নোবেলকে আশ্বাস দিচ্ছেন যে তিনি কোনোভাবে যদি বিফল হন কিংবা যদি তার কাজ করতে করতে বিরক্তিবোধ আসে কিংবা যদি কোনোভাবে কাজ আর করার ইচ্ছাই তার না থাকে বা যদি তিনি বেদান্ত ধর্ম ত্যাগও করে থাকেন, তবুও তিনি স্বামী বিবেকানন্দকে সর্বক্ষণ তার পাশে পাবেন। এই আশ্বাসবাণী তিনি মিস নোবেলকে উদ্দেশ্য করে এই চিঠিতে তিনি দিচ্ছেন। তাহলে দেখো, এখানে যে পয়েন্টগুলো রয়েছে মানে যে বিষয়গুলো রয়েছে উত্তরের একটাও কিন্তু তোমাদের ছাড়া যাবে না। মানে কোন কোন ক্ষেত্র সংগঠিত হলেও তিনি মিস নোবেলকে সাহায্য করবেন সে বিষয়গুলো তিনি এইখানে যেগুলো বলা আছে সেগুলো কিন্তু শর্ট উত্তর লিখতে গেলে প্রত্যেকটাই তোমাদের ধরে ধরে বলতে হবে। এরপর দেখো, মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভেতরে যায় না, খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। ছোট্ট একটা লাইন, এই আমার প্রতিজ্ঞা। তাহলে কে কোন প্রতিজ্ঞা করেছেন কার কাছে? স্বামী বিবেকানন্দ মিস নোবেলের কাছে এই প্রতিজ্ঞাটি করছেন
এখানে কোন প্রতিজ্ঞার কথা? না, এই পোর্শনটাতে আমরা ধরো প্রশ্ন থাকলে যে আমরণ, আমাকে আমরণ তোমার পাশেই পাবে, এই লাইন ধরে প্রশ্ন থাকলে আমি যে বিষয়টা তোমাদের কাছে এক্ষুনি আলোচনা করলাম, যে এই পরিস্থিতি হলেও মিস নোবেলের পাশে থাকবেন স্বামী বিবেকানন্দ, এই প্রতিজ্ঞার কথাই এখানে তুলে ধরা হয়েছে। এবং তার সেই কথার বা তার সেই প্রতিজ্ঞা যে কত জোরালো সেটা বোঝাতে গিয়েই তিনি এখানে একটি প্রবাদ ব্যবহার করেছেন, মরদ কি বাত হাতি কা দাঁত। অর্থাৎ হাতির দাঁত কখনোই মুখ বিবরের মধ্যে লুকিয়ে থাকে না। আর পুরুষ মানুষের কথাও ঠিক ওই হাতির দাঁতের মতোই, একবার যদি মুখ দিয়ে বেরোয় তাহলে কিন্তু সেটা কখনোই আর মিথ্যে হয় না। এবং স্বামী বিবেকানন্দ এখানে তাকে আরও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে খাঁটি মানুষের কথার কখনোই কোনোভাবে নড়চড় হয় না। তারপরে দেখো, আবার তোমাকে একটু সাবধান করা দরকার, এই লাইনটা খুব ভালো করে মার্ক করে রাখো। তাহলে কে কাকে কোন বিষয়ে সাবধান করতে চেয়েছেন? আমি আজকে শেষে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি, তোমরা দেখবে কিছু হয়তো লাইন ধরে আলোচনা করছি, প্রশ্ন থাকবে, আবার কিছু লাইন হয়তো তোমরা নাও পেতে পারো, যে কোনো লাইন ধরেই প্রশ্ন হতে পারে। তাই এখন যে তোমাদের টেক্সট পোর্শনটা আলোচনা করছি সেটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে শোনো। তাহলে কে কাকে কোন বিষয়ে একটু সাবধান করতে চেয়েছেন, এরপরে আমরা উত্তরে পাবো। দেখো, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলেছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। আবার একটা লাইন মার্ক করো, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে যে বিষয়টা ব্যক্ত করা হলো, এরপরেও আমরা পাবো মিস মুলার সম্পর্কে বিষয়বস্তু আরেকটু রয়েছে। তা এখানে কার সঙ্গে বনিয়ে চলা কেন অসম্ভব বলে ব্যক্ত করা হয়েছে, বা কে কাকে কোন বিষয়ে সাবধান করতে চেয়েছেন, তাহলে এই মাঝখানের অংশটুকুনি কিন্তু এখানে উত্তর হিসেবে তোমাদের লিখতে হবে। তাহলে এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবেল যখন ভারতবর্ষে এসে সংস্কারমূলক, ভারতবর্ষের বুকে মানব সমাজের জন্য, মূলত নারী সমাজের জন্য যে সংস্কারমূলক কাজে সংযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তা যখন তিনি এসে ভারতবর্ষে প্রত্যক্ষভাবে এই কাজে লিপ্ত হবেন, তখন কার সঙ্গে কিভাবে মেলামেশা করবেন বা কার থেকে কতটা দূরত্ব বজায় রাখবেন বা কেন বজায় রাখবেন, সেই বিষয়ে কিন্তু এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সাবধান করেছেন। তা সেই প্রসঙ্গেই তিনি মিস মুলারের প্রসঙ্গ এনেছেন বা কথা বলেছেন যে মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপুটে থেকে, অর্থাৎ অন্য কারোর আশ্রয় বা অন্য কারোর নেতৃত্বাধীনে কিন্তু কাজ করলে চলবে না। প্রথমেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে মিস নোবেলকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এবার মিস মুলারের বা অন্য কারোর পক্ষপুটে না থাকার কারণ, বা এখানে যেহেতু তিনি মিস মুলারের নামটাই উচ্চারণ করেছেন, তাই মিস মুলার সম্পর্কে একটা পরিচিতি তিনি মিস নোবেলকে দিচ্ছেন। মানে এই সাবধানতার কারণটা আরও গভীরভাবে এখানে বিশ্লেষিত হচ্ছে। তাহলে কি বলছেন না, মিস মুলার হচ্ছেন এক চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে ছেলেবেলা থেকে তার ধারণা মাথায় ঢুকে গেছে কি না, তিনি আজন্ম নেত্রী, মানে তিনি শুধু নেতৃত্বই দিতে জানেন এবং দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আর এই যে একটা অর্থ সম্পর্কে এত বড় বিশ্বাস যে অর্থই সব, টাকা পয়সাই সব, এই মনোভাব অজ্ঞাতসারে মাঝে মধ্যেই কী হয় না, তার মনের মধ্যে, তার চিন্তাভাবনার মধ্যে খুব প্রখর হয়ে ওঠে। এবং এই যে মানে অর্থকে এত প্রাধান্য দেওয়ার যে মনোপ্রকৃতির জন্যই তার সঙ্গে মিস মুলারের সঙ্গে যারাই মেলামেশা করবে তারাই কিন্তু কয়েকদিনের মধ্যেই তার স্বভাব বা তার চিন্তাভাবনা বা তার মনোপ্রকৃতি বুঝে যাবে এবং তারা এটাই বুঝতে পারবে যে মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা সম্ভব নয়। বুঝেছো? তাহলে এই যে অংশটা আমরা পেলাম মাঝখানের, এই অংশটা হচ্ছে এই দুটো লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তরে লিখব। তারপরে দেখো, তার বর্তমান সংকল্প এই লাইনটা আবার মার্ক করো। তাহলে কার কোন বর্তমান সংকল্পের কথা এখানে তুলে ধরা হয়েছে? এখানে মিস মুলারের সংকল্পের কথা বলা হচ্ছে। কি সংকল্প না, তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য।
এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক। কিন্তু তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। সে দুটি কারণ কি না, তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাহলে দেখো মিস মুলার সম্পর্কে আরও কত বিষয় এখানে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে অবগত করাচ্ছেন। কি বলছেন না, তিনি এই লাইনটা যে তোমাদেরকে বললাম যে তার বর্তমান কি সংকল্পের কথা এখানে বলা হয়েছে না, তিনি কি করবেন না, কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন, সেই বাড়িতে তিনি নিজে থাকবেন আর মিস নোবেলকে থাকতে দেবেন। সেই সঙ্গে আরও যে সমস্ত ইউরোপ ও আমেরিকার থেকে বন্ধুরা আসছেন ভারতবর্ষ বুকে বিভিন্ন কারণে সংস্কারমূলক কাজ করার জন্য বা যে যা কারণেই আসুক না কেন, তাদেরকে তিনি সেই আশ্রয় দেবেন। এবং এই বিষয়টাকে স্বামী বিবেকানন্দ একটা খুব ভালো কাজ বলেই মনে করছেন, তাই তিনি বলছেন যে এটা একটা তার সহৃদয়তা আর অমায়িকতার পরিচয়। কিন্তু তিনি যখনই আশ্রয় দেবেন তখনই সবাইকে তার নিয়মে বা তার শৃঙ্খলায় বেঁধে রাখার চেষ্টা করবেন। তাই তাই মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যেন তিনি একটা মঠ স্থাপন করবেন এবং তিনি মঠের অধ্যক্ষ, এবং অধ্যক্ষকে তার নিয়ম মেনে চলার জন্য সবসময় তার আশ্রয় যারা থাকে তাদের ইনস্ট্রাকশান দিতে হয়, নির্দেশ দিতে হয়। এখানে ওই মঠাধ্যক্ষ সুলভ একটা যে মানে সংকল্প মনে মনে মিস মুলারের রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই সফল হবে না। কেন না, তিনি অধ্যক্ষও যদি হয়ে থাকেন তবেও তার কথা হয়তো সকলে মেনে চলতে পারত, তার যদি কথাবার্তা আচার আচরণের মধ্যে একটা পুরোপুরি সৌজন্যতা থাকতো। কিন্তু দেখা যাচ্ছে কি না, স্বামী বিবেকানন্দ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন তার রুক্ষ মেজাজ আর তার অদ্ভুত অস্থির চিত্ততা। তাহলে রুক্ষ মেজাজ মানেই কথাবার্তার মধ্যে কোনো রকমের কোনো সৌজন্যতা খুঁজে পাওয়া যাবে না। আর অদ্ভুত অস্থির চিত্ততা মানে কি, আজ হয়তো তিনি এক কথা বলবেন, তারপর মুহূর্তে হয়তো অন্য কথা বলবেন। তাহলে এই দুটো কারণে তার মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি সফল হবে না। তাই এখানে বলতে বাধ্য হচ্ছেন স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যে কারো কারো সঙ্গে কি করতে হয় না, দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। আরও একটা যুক্তি দিচ্ছেন যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই কথাটা কিন্তু শেষে বলে তিনি মিস নোবেলকে আরও বেশি মানে আত্মবিশ্বাসী করে তুলতে চাইছেন। যেখানে মিস নোবেল নিজের পায়ে দাঁড়াতে পারে, সে তার নিজের কাজ সে নিজে সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলবে, তার অন্যের ওপরে নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। তবে কাজ করতে গেলে যদি অন্য কাউকে পাশে প্রয়োজন হয়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, যে কোনো কাজ একা একা করা সম্ভব নয়। যে এখানে মিস নোবেল ভারতবর্ষের বুকে যে কাজটি করতে আসছেন, সংস্কারমূলক কাজ, এটা কখনোই একা করা সম্ভব নয়। এটা একটা মানে গোষ্ঠীবদ্ধভাবেই কাজটা তাকে সফল করে তুলতে হবে। এবারে স্বামী বিবেকানন্দ তার পরের অংশে বলছেন যে কাকে কাকে তিনি সঙ্গে পেতে পারেন। তাহলে এখানে আরও একটা লাইন মার্ক করো, কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। তাহলে কার সম্পর্কে কেন বক্তা এই ধরনের মন্তব্য করছেন? দেখো এখানে বক্তাকে প্রশ্ন নেই, তাহলে তোমাদের আগে প্রশ্নের উত্তরে বলতে হবে বক্তাকে। কার সম্পর্কে না মিস মুলারের সম্পর্কে। কেন এই ধরনের মন্তব্য না, আমরা একেবারে কোথা থেকে উত্তরটা বলবো না, এই পোর্শন থেকে, মানে যে বিষয় নিয়ে এখানে মিস মুলারের যে বিষয়ে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে সাবধান করে বিষয়বস্তুটাকে উপস্থাপন করছেন, সেইখান থেকে শুরু হবে উত্তর, এবং একদম মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি কেন সফল হবে না এই পর্যন্ত এসে আমাদের উত্তরটা শেষ হবে। দেখা যাচ্ছে উত্তরের পরিসর বেশি, যখনই দেখবে কোনো একটা লাইন তুলে প্রশ্ন এবং তার উত্তরটা সেখানে তোমাকে বর্ণনামূলকভাবে তুলে ধরতেই হচ্ছে, দেখবে অটোমেটিক সেই প্রশ্ন কিন্তু তোমাদের 1 নাম্বার নয়, 3 নাম্বার নয়, হয়তো 5 নাম্বারেও চলে যেতে পারে। তাহলে এইখানেটা দেখো ছোট প্রশ্ন আছে যে মিস মুলারের মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি কেন সফল হবে না। তাহলে এটা দুটো কারণ এখানে স্বামী বিবেকানন্দ তুলে ধরেছেন। কি কারণ না, বলছেন তার রুক্ষ মেজাজ এবং তার অদ্ভুত অস্থির চিত্ততা। এটা তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে কিন্তু পেতে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এরপরের প্যারায় চলো আমরা দেখি কি আছে। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ। তাহলে এখানে কার কথা বলছেন না, মিসেস সেভিয়ারের কথা বলছেন। এত ভালো এত স্নেহময়ী তিনি, তাহলে মিসেস সেভিয়ারকে এখানে কিভাবে তিনি বিশেষিত করছেন? দেখো 3টে বিশেষণ রয়েছে, নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী। তাহলে 3টে বিশেষণ ব্যবহার করলেন মিসেস সেভিয়ারের
জন্য তিনি এখানে স্বামী বিবেকানন্দ। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ, তাহলে কোন একমাত্র ইংরেজের কথা এখানে তুলে ধরেছেন? না, সেভিয়ার দম্পতি, যারা এদেশীয়দের ঘৃণা করেন না। তাহলে এরা ইংরেজ, কিন্তু তারা ভারতবাসীদের ঘৃণা করেন না। তাহলে দেখো এখানে কিন্তু মিস মুলারের কথা বললেন না, তার পরমুহূর্তেই বলছেন এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। তাহলে ভারতবাসীদের যারা ঘৃণা করে না, যে সমস্ত ইংরেজরা, তাদের তালিকায় কারা রয়েছেন? না, সেভিয়ার দম্পতি রয়েছেন আর স্টাডি রয়েছেন। কিন্তু মিস মুলারের কথা এখানে উল্লেখ করেননি। তিনি এখানে সরাসরি বলছেন না যে মিস মুলার ভারতবাসীদের ঘৃণা করেন। তাহলে এদের এই ভারতবাসীদের ঘৃণা না করার প্রসঙ্গে যখন এদের কথা আসছে, তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই লাইনটাই তোমরা এখানে, যে যারা এ দেশীয়দের ঘৃণা করেন না, এটা ছোট প্রশ্নের জন্য তোমরা মাথায় রাখবে যে এখানে যারা বলতে কাদের কথা বলা হয়েছে? শুধুমাত্র বলবে সেভিয়ার দম্পতির কথা বলা হয়েছে, কেননা লাইনে আমাদের এখানে যেটা তুলে ধরা হচ্ছে সেটাই বলতে হবে। এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না, এর পরে রয়েছে ঠিকই, কিন্তু এখানে যারা বলতে সেভিয়ার দম্পতিকেই বোঝানো হয়েছে। তাহলে ধরো এই লাইনটা ধরে একটা ছোট্ট প্রশ্ন হলো, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না, স্টাডিকে কোন বিষয় বাদ দেওয়া চলে না বলে এখানে বক্তা তুলে ধরেছেন? তাহলে স্বামী বিবেকানন্দ স্টাডিকে কোন বিষয় বাদ দিচ্ছেন না? না, ভারতবাসীদের ঘৃণা করার বিষয়। এই মানে স্টাডির প্রসঙ্গটা এখানে কী কারণে এলো? না, সেভিয়ার দম্পতি মানে একমাত্র ইংরেজ ভারতবর্ষের বুকে স্বামী বিবেকানন্দ যেটা দৃষ্টিতে ধরা পড়েছে, যে যারা এদেশীয়দের অর্থাৎ ভারতীয়দের ঘৃণা করেন না, এই তালিকায় স্টাডিকেও সংযুক্ত করেছেন স্বামী বিবেকানন্দ। এরপর দেখো, একমাত্র সেভিয়াররাই আমাদের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি। তাহলে ইংরেজরা তো এসেছিল মুরব্বিয়ানা করতে, তা কিন্তু তাদের গোত্রের মধ্যে হয়েও সেভিয়াররা কিন্তু ভারতবাসীদের ওপরে মুরব্বিয়ানা করতে আসেনি। ধরো এই লাইনটা ধরে একটা ছোটো প্রশ্ন হয়ে গেল, মানে যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের, আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি। তাহলে কাদের কথা বলা হচ্ছে? না, এখানে সেভিয়ার দম্পতি বা সেভিয়ার দম্পতি বলবে না, এখানে যেমন লাইনে আছে সেভিয়ারদের কথাই বলা হয়েছে। কিন্তু তা শুধুমাত্র কি সেভিয়ার দম্পতি? এবারে সেভিয়াররা অন্য কেউ থাকতে পারে, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? না, এরা সেভিয়ার দম্পতিরা বা সেভিয়াররা কী করেন না, ভারতবাসীদের ঘৃণা করেন না, এরা ভারতবাসীদের উপর মুরব্বিয়ানা করতে আসেননি। কিন্তু এরা যে ঠিক কীভাবে ভারতবাসীদের সাহায্য করে উঠবে বা কীভাবে যে তারা মানে সংস্কারমূলক কাজে সংযুক্ত হবেন, এইটা তারা ঠিক গুছিয়ে করে উঠতে পারছেন না। তাহলে এদের একজন নেত্রী দরকার, যার নেতৃত্বাধীনে এরা কাজ করবেন। আর স্বামী বিবেকানন্দ আগে থেকেই মিস নোবেলকে নেতৃত্ব স্থানীয় দেখতে চাইছেন, একদম শুরুতেই তিনি ঘোষণা করে দিয়েছেন। তাহলে কিভাবে এখানে জিনিসটাকে মিলিয়ে দিচ্ছেন, মানে আগে থেকে একদম মিস নোবেলের মন প্রস্তুত করার জন্য। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো। তাহলে তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, আমি এইটুকুনি অংশ ধরলাম, খুব সুন্দর লাইনটা দেখছো। তাহলে তুমি কে আর সহকর্মী বলতে এখানে কাদের বুঝিয়েছেন, বা কোন কাজে এখানে সহকর্মী হিসেবে তাদের তুলে ধরা হচ্ছে? প্রত্যেকটা দেখো ছোট ছোট প্রশ্ন, উত্তরটা ঠিক করে লিখলে কিন্তু এখানে ফুল মার্কস পাবে, কোথাও নাম্বার কাটার জায়গা নেই। এই টেক্সটটা কিন্তু খুব মজার, পড়তেও তোমাদের কোনোভাবে কোথাও তোমরা একটুও বোর হবে না। সব জায়গাতেই ছোট ছোট তথ্য রয়েছে এবং টেক্সটটার আকৃতিও খুব সংক্ষিপ্ত। তারপরে দেখো, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধে হবে। আবার এই লাইনটা ধরে প্রশ্ন হতে পারে, উভয়েরই সুবিধে হবে, এখানে উভয় কারা? উভয় হচ্ছেন সেভিয়ার দম্পতি আর মিস নোবেল। এবার কোন কাজে সুবিধে হবে? না, ভারতবর্ষে সংস্কারমূলক, বিশেষত নারী সমাজের ক্ষেত্রে সংস্কারমূলক কাজের সুবিধা হবে বলে স্বামী বিবেকানন্দ তুলে ধরেছেন। এবারে কেন এই সুবিধার প্রসঙ্গটা আসছে? না, সেভিয়াররা ভারতবর্ষে মুরব্বিয়ানা করতে আসেননি এবং তারা এদেশীয়দের ঘৃণাও করেন না। বিশেষত সেভিয়ার দম্পতির কথাই এখানে তুলে ধরছেন, তারা এদেশীয়দের ভারতবাসীদের ঘৃণাও করেন না। এবং তারা ঠিক কিভাবে যে ভারতবর্ষের বুকে কাজ করে উঠবেন সেই পরিকল্পনা তাদের মধ্যে নেই। এবং মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ পূর্ব থেকে নেতৃত্ব স্থানীয় দেখতে চাইছেন, তাই এই দুটো জায়গাকে তিনি মিলিয়ে দিতে চাইছেন আগে থেকে, যে সেভিয়ার দম্পতি মিস নোবেলের নির্দেশে যদি কার্যপ্রণালীতে সংযুক্ত হয়, তাহলে সহকর্মী রূপে দুজনকে মিস নোবেল পাশে পাবেন। এবং যে সেভিয়ার দম্পতি ভারতবাসীদের জন্য কাজ করার ইচ্ছুক, তারাও উপযুক্তভাবে
সেই কাজটি সংগঠিত করতে পারবেন। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। তাহলে এত কিছু তিনি স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পূর্ব থেকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বা স্মরণ করানোর থেকে বড় কথা জ্ঞাত করাচ্ছেন, জানাচ্ছেন। আগে থেকে কিন্তু মিস নোবেল এই বিষয়ে অবগত নন। তা যাই বলুন না কেন, বিঘ্নের কথা বলুন, কার সঙ্গে তিনি মিশবেন, কার থেকে দূরত্ব বজায় রাখবেন, কাকে সহকর্মী হিসেবে পাশে পাবেন, এত কথার মাঝে যেন মিস নোবেলের মন থেকে এই জিনিসটা না হারিয়ে যায় যে তাকে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। এরপর দেখো, আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছে। তাহলে এটা একটা ছোট প্রশ্ন। এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। তাহলে শরৎকালে কারা কোথা থেকে ভারত পরিভ্রমণে আসছেন? না, আমেরিকা সংবাদ থেকে জানতে পেরেছেন যে আমেরিকা থেকেই আসছেন যে দুজন বন্ধু স্বামী বিবেকানন্দের, মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল, এরা শরৎকালে ভারত পরিভ্রমণে আসছে। বা এমসিকিউতে পেতে পারো যে মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল কোন ঋতুতে ভারত পরিভ্রমণে আসছেন? শরৎ ঋতুতে আসছেন। টেক্সট পড়ার সময় তোমাদেরকে একটুখানি চোখ কান খোলা রেখে পড়তে হবে, তাহলে দেখবে একটাও তোমাদের ছোট প্রশ্ন কোথাও মিস হবে না। এবারে দেখো, মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। তাহলে মিস নোবেল যে এই মহিলা সম্পর্কে পূর্বে থেকেই অবগত, তা সেটা তিনি আরও ভালো করে তাকে বুঝিয়ে দিচ্ছেন কোথায় তিনি কাকে দেখেছেন। তাহলে দেখো, এটাও একটা কিন্তু ছোট প্রশ্ন যে মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, তাহলে লন্ডনে তুমি কে? না, মিস নোবেলের কথা বলা হচ্ছে। তাহলে বক্তা স্বামী বিবেকানন্দ এখানে বোঝাতে চাইছেন যে মিস নোবেল পূর্বেই মিস ম্যাকলাউডকে দেখেছেন। কোথায় দেখেছেন বলে বুঝেছেন? না, পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটিকে যে তিনি দেখেছিলেন, তিনিই হচ্ছেন মিস ম্যাকলাউড। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এই লাইনটা আবার মার্ক করো, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাহলে আমেরিকায় বিশেষ উপকারী বন্ধু কে ছিলেন স্বামী বিবেকানন্দের? না, মিসেস বুলের কথা এখানে বোঝানো হচ্ছে। এবং দেখো, তার বয়সটাও এখানে দেওয়া রয়েছে, প্রায় 50 বছর বয়স তার। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। তাহলে দেখো, স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এটাও চিঠির মারফত জানিয়ে দিচ্ছেন যে কোন সময় কারা ভারতবর্ষে পরিভ্রমণে আসছেন, এবং ইউরোপ হয়ে যেহেতু আসবেন, মিস নোবেল ওদের সঙ্গে যদি ভারতবর্ষে আসেন, ওনাদের সঙ্গে যদি ভারতবর্ষে আসেন, তাহলে তার পথের একঘেয়েমিতা তিনি কাটাতে পারেন। ধরো, এই লাইনটা ধরে যদি প্রশ্ন হয়, তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে, তাহলে কার পথের একঘেয়েমি কিভাবে দূর হবে বলে এখানে বক্তা তুলে ধরেছেন? মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি। তাহলে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, তাহলে কে কার কাছ থেকে চিঠি পেয়ে সুখী হয়েছেন? না, স্বামী বিবেকানন্দ মিস্টার স্টার্ডির কাছ থেকে একখানি চিঠি পেয়ে সুখী হয়েছেন। কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। দেখো, চিঠিটি সম্পর্কে এখানে দুটি বিশেষণ ব্যবহার করেছেন, শুষ্ক এবং প্রাণহীন। বা বলা হলো যে মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত চিঠি পেয়ে যে স্বামী বিবেকানন্দ সুখী হয়েছিলেন, সেই চিঠিটিকে এখানে কিভাবে বিশেষিত করছেন? না, শুষ্ক এবং প্রাণহীন বলে। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়, এবং তার চিঠিটি যে শুষ্ক এবং প্রাণহীন ছিল তার কারণও তিনি এখানে মিস নোবেলকে এই চিঠিতে ব্যক্ত করছেন। তাহলে কি কারণে স্বামী বিবেকানন্দ মনে করেছেন যে মিস্টার স্টার্ডির পাঠানো চিঠিটি শুষ্ক এবং প্রাণহীন? এটাও 1 নম্বরের প্রশ্নের মধ্যে একটা ভালো প্রশ্ন। তারপরে দেখো, অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। তাহলে পত্রের শেষে, চিঠি নামক গদ্য অংশটির শেষে স্বামী বিবেকানন্দ নিজেকে কিসের পদাশ্রিত বলে ঘোষণা করেছেন? না, ভগবতের পদাশ্রিত বলে তিনি নিজেকে চিহ্নিত করেছেন। তাহলে দেখো, আমরা এখানে টেক্সট পোর্শনের বাকি অংশটার ছোট বড় অনেক রকম প্রশ্ন আলোচনা করলাম,
এবং তোমরা আজকে শেষেই আমি কোশ্চেনগুলো দিয়েছি, তোমরা একটু ভালো করে কোশ্চেনগুলো দেখে নেবে। আজকে তোমাদের এই শেষের টেক্সট পোর্শন থেকে মোট 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক প্রশ্নের উত্তর একই হবে, তোমরা এগুলি অনুশীলন করো।